ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক চালিখাতায় স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি রিফাত নোভা। কখনো ফ্যাক্টরিতে, কখনো বিমানবন্দরে গুদামে, আবার কখনো বাজারে প্রতিটি আগুন শুধু একটি স্থাপনা নয়, পুড়িয়ে দেয় বিনিয়োগ, কর্মসংস্থান আর ব্যবসার বিশ্বাসযোগ্যতাকে। প্রতিবারই প্রশ্ন ওঠে, সুরক্ষা ব্যবস্থায় ব্যর্থতা কোথায়? কেন একই ধরনের দুর্ঘটনা বারবার ঘটছে? আগুন নেভে ধোঁয়া কেটে যায়, কিন্তু অর্থনৈতিক ক্ষতির হিসাব তখনও শেষ হয় না। প্রতিটি আগুন রেখে যায় নতুন কিছু দায়, নতুন কিছু প্রশ্ন। কারখানা পুনর্গঠন, মজুদ পুনরায় সংগ্রহ, রপ্তানি বিলম্ব আর বিমা দাবি নিষ্পত্তি, সবকিছু মিলিয়ে জমে ওঠে বিশাল আর্থিক চাপ। এই সময়েই বিমা কোম্পানিগুলো নতুন করে ঝুঁকি মাপতে বসে। এই খাত এখন কতটা নিরাপদ আর কতটাই বা অনিরাপদ? পূর্বের অভিজ্ঞতা দেখে তারা প্রশ্ন তোলে, পরবর্তী চুক্তিতে প্রিমিয়াম বাড়ানো কি অনিবার্য? আর সেই বাড়তি খরচের বোঝা শেষ পর্যন্ত কে বহন করবে, ব্যবসায়ী নাকি ভোক্তা? এমন প্রেক্ষাপটে অনেকের মনেই প্রশ্ন আসে, আগুন কি এখন আমাদের অর্থনীতির নতুন ব্যয় চক্র তৈরি করছে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই আজকের তালিকাটা ধারাবাহিক অগ্নিকাণ্ডে বিমা খরচ এবং ঝুঁকি প্রিমিয়াম বৃদ্ধির সংখ্যা কত। আলোচনা করতে আজকে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন বিজিএমই এর সিনিয়র সহ সভাপতি এনামুল হক খান বাবলু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংক ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারম্যান ডক্টর শহীদুল জাহিদ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আমি শুরুতেই একটু চলে যাব জনাব বাবলু আপনার কাছে। এই যে শাহজালাল বিমানবন্দরে এত বড় একটি ঘটনা ঘটে গেল, এটি আমাদের রপ্তানি বাণিজ্যে কী ধরনের প্রভাব ফেলতে পারে, এই বিষয়টি একটু জানতে চাবো। এবং একই সাথে আপনার কাছে একটু জানতে চাবো যে এই ঘটনার মধ্যে ইতোমধ্যে কি বিমা প্রিমিয়াম এবং পরিবহন খরচ বাড়ার কোনো ইঙ্গিত পাচ্ছেন কিনা? জি, ধন্যবাদ ডিবিসি টিভিকে। প্রথমে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ভয়াবহ অগ্নিকাণ্ড সামগ্রিকভাবে আমাদের দেশের প্রধান বিমানবন্দর, এখানে যে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা আছে এটা যে ত্রুটি এবং দুর্বলতাকে স্পষ্ট করে তুলেছে। একইভাবে এটা আমাদের বিমানবন্দরের আগুন নিভাবার সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠেছে। কারণ আমরা এক্সপোর্টাররা, আমাদের তো এক্সপোর্ট করি আমরা নর্মালি, কিন্তু এর কারণে আবার অনেক মাল আমাদের ইম্পোর্ট করতে হয় বিকজ এক্সপোর্টের প্রয়োজনীয়তা, স্যাম্পল বলি, অনেক সময় কাপড় আনতে হয় বা বিভিন্নভাবে আমাদের বিভিন্ন ইম্পোর্টের প্রয়োজনীয়তা দেখা দেয়। এই যে পুরো গোডাউনটা আগুনে পুড়ে গেল, এটা তো একটা মারাত্মক, আমাদের ইন্ডাস্ট্রির উপর একটা মারাত্মক একটা চাপ চলে আসছে। একাধারে আমরা প্রথমে যেটা শঙ্কিত সেটা হচ্ছে যে আমাদের তো মাসখানেক বা 2 মাসের একটা ডিলে হবেই, সমস্ত কার্যক্রমে একটা ডিলে হবে, বিকজ স্যাম্পল আমরা যেটাতে যাওয়া আসা করে স্যাম্পল, সেই স্যাম্পলটাই আটকে গেল এবং এই স্যাম্পল যে জ্বলে গেল, এটার কারণে আমাদের 1 থেকে 2 মাসের একটা একটা ডিফিকাল্ট সময় যাবে। আমাদের এক্সপোর্ট এক্সটেনশন করতে হবে, আমার মালটা যেতে পারবে না, আমার স্যাম্পলের কারণে আমাদের অ্যাপ্রুভাল না হলে আমার মালগুলো যেতে পারবে না। তার মানে আমাদের একটা বিরাট ক্ষতির সম্মুখীন হয়েছি। তার চেয়ে বড় যে চিন্তা আমাদের সেটা হচ্ছে যে বায়ারদের আস্থা কমে গেছে। বায়াররা সামগ্রিকভাবে বাংলাদেশে যে ব্যবসা দিচ্ছে আমাদেরকে, তাদেরও তো একটা একটা সিউরিটি বা একটা গ্যারান্টি লাগে। তো এইভাবে যদি বিমানবন্দরে আগুন লাগে, যেটা সবচেয়ে সুরক্ষিত থাকার কথা, সবচাইতে সুরক্ষিত জায়গা হচ্ছে বিমানবন্দর, তো বিমানবন্দরে আগুনের সম্পূর্ণ ইম্পোর্ট সেকশনটা জ্বলে গেল, এটা তো রিয়েলি আনএক্সেপ্টেবল। এবং এটা তো এখন যেমন 5 দিনের ব্যবধানে আমি ঢাকার মিরপুর আর চট্টগ্রামে ইপিজেড এ আমাদের যে যে ফ্যাক্টরিতে যে আগুন লাগলো, টোটাল ডিস্ট্রয়েড হয়ে গেল চট্টগ্রামের ফ্যাক্টরিটা। একইভাবে আবার ঢাকা বিমানবন্দরে আমাদের যে আগুন, এই সবকিছু মিলায় আমাদের এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা, এবং এই ইম্পর্টেন্ট জায়গায় এতগুলো প্রশ্ন উঠে আসছে। আমরা ব্যবসায়ীরা এবং সাধারণ নাগরিক সবার মনেই কিন্তু প্রশ্ন, কি হলো আসলে, এটা কি ঘটতে যাচ্ছে। আপনার দ্বিতীয় প্রশ্ন যেটা বললেন যে ইন্স্যুরেন্সের যে প্রিমিয়াম, ইন্স্যুরেন্স নিয়ে আমাদের প্রাথমিকভাবে যে আইনটা হচ্ছে, যে কোনো মালামাল আমরা ইম্পোর্ট করি বা এক্সপোর্ট করি এয়ারপোর্টের মাধ্যমে, এটাতে বাধ্যতামূলক ইন্স্যুরেন্স থাকতে হবে। এখন ইন্স্যুরেন্স তো থাকবে, কিন্তু আমরা ইন্স্যুরেন্সের কতটা টাকা পাবো না পাবো বা ইন্স্যুরেন্সের টাকা উদ্ধার করা যে কতটুকু জটিল আমরা সেটা জানি, খুব ভালোভাবে জানি ইন্স্যুরেন্সের টাকা পাওয়ার প্রক্রিয়াটা। এখানে আমাদের যে ইন্স্যুরেন্সটা আছে, সব অল ইম্পোর্টার্স অ্যান্ড এক্সপোর্টার্স সবাই কিন্তু আমরা এয়ারপোর্টে মাল আনা নেওয়া করার জন্য সবগুলো মাল বাধ্যতামূলকভাবে ইনশিওর করা থাকে। তো আমরা ইনশিওর্ড, আমরা জানি, আমরা মনে করি যে আমরা রিস্ক ফ্রি। আসলে কি আমরা রিস্ক ফ্রি? কারণ কয়টা ইন্স্যুরেন্স আমরা পয়সা পাবো? ইন্স্যুরেন্স কিন্তু অনেক রকম হয়, শুধু এয়ার রিস্ক অনলি, এয়ার টিপিএনডি এবং এয়ার অল রিস্ক, এই 3টা প্রকার ইন্স্যুরেন্স হয় সাধারণত। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যেটা সবচেয়ে পয়সা কম সেটা হচ্ছে শুধুমাত্র এয়ার রিস্ক, সেটা হচ্ছে অনেক কম পয়সা থাকে, আমরা সবচেয়ে সর্বনিম্ন পয়সা। তো এই রিস্ক নিলে আমরা কতটুকু পয়সাটা ফেরত পাবো বা কতটা ইনশিওর থাকবে, এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে।
এবং আমি মনে করি যে আমাদের ব্যাংকিং সহায়তা লাগবে মারাত্মকভাবে, এবং এবং ফায়ার ব্রিগেডের তাদের যে রিপোর্ট বা বিভিন্ন জিনিস লাগবে ইন্স্যুরেন্সের, এই পয়সাগুলো আমরা কিভাবে পাবো বা আদৌ পাবো কিনা এটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। তারপরে তো ওই উদ্বেগ তো থেকেই যাচ্ছে, সেটা হচ্ছে যে এই এই যে এত বড় ক্ষতি হলো এটার কারণে প্রিমিয়াম তো ডেফিনেটলি বেড়ে যাবে। মোটামুটি আমার থেকে এতটুকু ইনপুটই আমি দিতে পারি। জি, প্রিমিয়াম বেড়ে যাবে এরকম একটি কথা আপনি বলেছেন। আমি একটু ডক্টর জাহিদ আপনার কাছে একটু যেতে চাচ্ছি। আপনি তো শুনলেন এতক্ষণ, আপনার কাছে একটু জানতে চাবো যে সাম্প্রতিক সময়ে যে অগ্নিকাণ্ডগুলো হয়েছে এরপর কি বীমা কোম্পানিগুলো ইতিমধ্যেই প্রিমিয়াম পুনর্মূল্যায়ন করা শুরু করেছে কিনা? না, দেখুন, এখানে পুনর্মূল্যায়নের অবশ্যই প্রয়োজন আছে। সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে ইতিমধ্যে কিন্তু বলা হয়েছে যে অতিরিক্ত যে খরচ সেটা মওকুফ করে দেওয়া যায় কিনা, সেটা তো আছেই। কিন্তু সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে যে সবকিছু কিন্তু আর্থিক মানদণ্ডে আমরা বিচার করলে এটার ক্ষতিপূরণটা উঠে আসবে না। এখানে ইতিমধ্যেই আমাদের সম্মানিত ইনামুল হক খান উনি কিন্তু বলেছেন যে যারা হচ্ছে বাংলাদেশ থেকে পণ্য আমদানি করেন অথবা বাংলাদেশে রপ্তানি করেন, তো সুতরাং এই দুই ক্ষেত্রে কিন্তু আস্থার যদি চিড় ধরে, তাহলে সে আস্থাহীনতার যে খরচটা, ওটা কিন্তু আর্থিক মানদণ্ডে কিন্তু আমরা আসলে কোনোভাবেই ক্ষতিপূরণটা উঠায় নিতে পারবো না। সুতরাং ইন্স্যুরেন্স কোম্পানিগুলো এখানে তাদের একটা স্বপ্রণোদিত হয়ে, এখানে আমরা ইতিমধ্যে জানি যে বাংলাদেশের ইন্স্যুরেন্স কোম্পানিগুলোতে দায় পরিশোধের ক্ষেত্রে এক ধরনের অনীহা, এ ধরনের মনোভাব কিন্তু অনেক বছর ধরে এটা কিন্তু অভিযোগ আকারে চলে এসেছে। অনেক ক্ষেত্রে সত্যিও বটে, কিন্তু এটা যেহেতু খুবই জাতীয় গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং দেশ ও জাতির জন্য খুবই একটি ক্রান্তিকালও বটে, কারণ আমরা এখন জাতীয় নির্বাচনের দিকে একদিকে ধাবিত হচ্ছি। আমরা শুনছি যে হয়তো ডিসেম্বরে যদি জাতীয় নির্বাচনের তফসিল হয় এবং তার পূর্বেকার যে অবস্থা, এটা কোনোভাবেই রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক পরিবেশ ঘোলাটে হোক, এটা কিন্তু আমরা চাই না। সুতরাং ইন্স্যুরেন্স কোম্পানিগুলো এই মুহূর্তে যারা কনসার্ন ব্যক্তিবর্গ আছেন, যাদের মালামাল মানে এখানে পুড়ে গিয়েছে, তাদেরকে একদিকে আর্থিক দিক থেকে কিছুটা স্বস্তিদায়ক পরিবেশে নিয়ে আসা যায় কিনা, এটা আমরা প্রত্যাশা ব্যক্ত করব যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো স্বপ্রণোদিত হয়ে সেই কাজটা তারা করবেন। সাথে সাথে হচ্ছে যে বিদেশিদের প্রতি যে আস্থাহীনতা, বিদেশি আমাদের বাংলাদেশের প্রতি যে আস্থাহীনতার পরিবেশ সৃষ্টি হবে, বিমানবন্দরের মতো এরকম একটি সুরক্ষিত স্থানে যখন অগ্নিকাণ্ড ঘটে জি, এবং আমরা এই আস্থার জায়গাটা বিদেশি ক্রেতাদের এবং বিদেশি যে ব্র্যান্ডগুলো রয়েছে তাদের আস্থার জায়গাটা নিয়ে আমি আসবো, কিন্তু তার আগে জনাব বাবলু আপনার কাছে আবার একটু আমি যেতে চাচ্ছি। এখানে একটি বিষয় বলা হয়েছে যে বিমার যে টাকা বা সেটি পুরোপুরি পাওয়া নিয়ে একটি কথা বলা হয়েছে। আপনার কাছে একটু জানতে চাচ্ছি, সেক্ষেত্রে সরকার, বীমা কোম্পানি বা শিল্প খাতের মালিক যারা রয়েছেন সমন্বিতভাবে আসলে কিছু করা সম্ভব কিনা? অবশ্যই আমাদের একসঙ্গে কাজ করতে হবে। আমাদের ইন্ডাস্ট্রি যেমন গার্মেন্টস ইন্ডাস্ট্রি বা আরএমজি ইন্ডাস্ট্রি, এর সঙ্গে আমি আমাদের সেক্টরের কথা বলবো, এর সঙ্গে যদিও এখন আমাদের ফার্মাসিউটিক্যাল, তারপরে টেলিকম, ইলেকট্রনিক্স, সবার কিন্তু মালামাল এখানে ছিল, সবাই কিন্তু এর সঙ্গে জড়িত। তা আমরা গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে যেটা আমরা দেখলাম, আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা আছে। আমার একটা ফ্যাক্টরি ছিল কোনাবাড়িতে, সেই ফ্যাক্টরি আমার সম্পূর্ণ মানে নিচের অংশটা পুরোই জ্বলে গেছিল। সো 2 বছর হয়ে গেল, এখন পর্যন্ত আমি ইন্স্যুরেন্সের একটি টাকাও আমরা হাতে পাইনি। সর্বরকম মানে এটা হচ্ছে একটা দুর্ঘটনা বা একটা মানে আগুন লেগে আমাদের ফ্যাক্টরিটা পুড়ে গেছে। এত কিছু করলাম, সমস্ত কিছু প্রপারলি করলাম, কিন্তু তারপরেও 2 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত আমার ইন্স্যুরেন্সের একটি টাকাও আমি পাইনি। তো এটা একটা চিত্র, এটা আমাদের দেশের যে চিত্র ফুটে উঠছে, সেটা হচ্ছে যে ইন্স্যুরেন্স থেকে টাকা আদায় করা এটা যে কত কঠিন, এবং এটা আদৌ পাওয়া যায় কিনা বা পাওয়া যাবে কিনা সেটাও কিন্তু একটা প্রশ্নের সম্মুখীন আমরা। তো সেই কারণে আমরা আমাদের ইন জেনারেল আমরা সবাই যেভাবে একটা সবাই একত্রিতভাবে কাজ করা, এটা ডেফিনেটলি এটা ভেরি ইম্পর্টেন্ট একটা প্রস্তাব। আমরা অলরেডি আমরা কমার্স মিনিস্ট্রির সাথে আমাদের আরএমজির একটা আমরা একসঙ্গে ওনাদের সাথে মিটিং করেছি, এবং আমরা অলরেডি ওনারা আমাদের সহযোগিতা করবেন। এবং ডাক্তার জাহিদ সাহেব যেটা বললেন সেটা হচ্ছে যে আমাদের অলরেডি গভর্নমেন্ট কিন্তু আমাদেরকে যতটুকু পারা যায় আমাদেরকে হেল্প করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন। আমাদের ক্ষতিগ্রস্ত যে রপ্তানিকারক বা যারা আমরা এই ইম্পোর্ট করে ক্ষতিগ্রস্ত হয়েছি, আমাদেরকে কোনোভাবে ক্ষতিপূরণ যাওয়ার ব্যাপারে যত রকম সর্বরকম চেষ্টা গভর্নমেন্ট আমাদের করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। তা আমি সেই জায়গায় আশা রাখতে চাই। আমি আশা করি যে সরকার তার প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের এক্সপোর্টারদেরকে এই ব্যাপারে সর্বোচ্চ
যতটুকু সম্ভব আমাদেরকে হেল্প করা। অ্যাট দ্য সেম টাইম ইন্স্যুরেন্সের প্রিমিয়াম পাওয়ার ব্যাপারে আমাদের ব্যাংক, ফায়ার জি, ব্রিগেড এই এবং যে যাদের ইন্স্যুরেন্সের যে সংশ্লিষ্ট। প্রিমিয়াম পাওয়া সেই বিষয়টি নিয়েও আমরা আলোচনায় আসব, কিন্তু তার আগে আমরা নিব ছোট্ট একটি বিরতি। আপনারা আমাদের সাথেই থাকবেন। বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক চালিখাতায় সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক চালিখাতায়। আজ আমাদের আলোচনার বিষয় ধারাবাহিক অগ্নিকাণ্ডে বীমা খরচ এবং ঝুঁকি প্রিমিয়াম বৃদ্ধির শঙ্কা কত। আলোচনা করতে যে দুজন অতিথি আজকে আমাদের সাথে যুক্ত আছেন, আমরা আবারও ফিরে যাচ্ছি আমাদের অতিথিদের কাছে। এ পর্যায়ে আমি একটু শহীদুল জাহিদ আপনার কাছে আবারও ফিরতে চাই। এখানে একটি বিষয় আমরা জানতে পেরেছি যে ইন্স্যুরেন্সের যে টাকা সেটি অনেক সময় দেখা যায় পাওয়া যায় না, এবং আরেকটি বিষয় এই যে ধারাবাহিক অগ্নিকাণ্ড হচ্ছে, এর ফলে বিদেশিদের কাছে বা বিদেশি বিনিয়োগকারীদের কাছে আমাদের একটি ইমেজ নষ্ট হওয়া, ইমেজ সংকট তৈরি হওয়া এবং একই সাথে ব্র্যান্ডগুলোর আস্থা বা ঝুঁকিতে পড়া, এই বিষয়টি আসলে কিভাবে এখান থেকে আমরা উঠে আসতে পারি, আপনি কি মনে করেন? না, এখানে দুইটা দিক হতে পারে। যে অগ্নিকাণ্ড, একটা হচ্ছে যে স্বাভাবিকভাবে অগ্নিকাণ্ড যদি হয়ে থাকে তাহলে আমাদের যে নিরাপত্তার যে শঙ্কা থাকে সেগুলো এখান থেকে উত্তরণ ঘটাতে হবে। আমাদেরকে যথাযথ প্রস্তুতি রাখতে হবে যাতে এই ধরনের দুর্ঘটনা নিকট ভবিষ্যতে আর না ঘটে। আরেকটা বিষয় হচ্ছে যদি স্বাভাবিক প্রক্রিয়া যে অগ্নিকাণ্ডের যে কারণসমূহ সেগুলো প্রক্রিয়ার মধ্যে না হয়, এখানে যদি সাবোটাজ হয়ে থাকে, অর্থাৎ কোন সংশ্লিষ্ট পক্ষ বা মহল দুর্বৃত্তকারী যারা আছেন বলে তারা যদি এরকম মানে আহ অগ্নিকাণ্ডে ঘটিয়ে এখান থেকে সুবিধা বা ফায়দা নেওয়ার চেষ্টা করে থাকে, তাহলে সেক্ষেত্রে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। এবং এটা যত দ্রুত করা সম্ভব তত দ্রুত কিন্তু আসলে আমাদের দেশবাসীর জন্য কল্যাণকর এবং আমাদের অর্থনীতির সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, দেশি বা বিদেশি, সকলের জন্যই কিন্তু সিদ্ধান্ত গ্রহণটা ত্বরান্বিত হতে পারবে। আমি দুইটা বিষয়ে আলোকপাত করছি স্পষ্ট করে বললে। একটা হচ্ছে যে এটা অগ্নিকাণ্ডের মূল কারণটা তাহলে খতিয়ে দেখা দরকার। মূল কারণ যদি এখানে দেখা যাচ্ছে নাশকতা হয়ে থাকে, তাহলে সংশ্লিষ্ট যারা আছে সে যেই হোক না কেন তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে, যাতে করে আমরা আশ্বস্ত হতে পারি যে এই ধরনের নাশকতা ভবিষ্যতে আর ঘটবে না। জি, এই ধরনের নাশকতা, আমি একটু এখানে একটি বিষয় বলতে চাই। আমি একটু জনাব বাবলু আপনার কাছে একটু যেতে চাই যে আমাদের দেশে ফায়ার রিস্ক অ্যাসেসমেন্ট কি শুধুমাত্র কাগজে কলমের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে, নাকি এটি তথ্য নির্ভর পর্যায়ে যেতে পেরেছে বলে আপনি মনে করছেন? যে এই বিগত কয়েকদিনের ঘটনা, বা আপনি বলেন আপনার একটি কারখানাতে এই ধরনের ঘটনা ঘটেছে, আপনি কি মনে করছেন? আমরা ইন্স্যুরেন্স কোম্পানির উপরে আস্থা রাখতে পারছি না বাংলাদেশে, কারণ এখানে আমাদের রেগুলেটরি যে অথরিটি আছে ইদরা, তারা কতটুকু ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর উপরে রেগুলেশন প্রযোজ্য করতে পারছে বা আইন কানুন সঠিকভাবে পালন হচ্ছে কিনা বা ইন্স্যুরেন্স প্রিমিয়াম গুলো তারা দিচ্ছে কিনা, এগুলো কিন্তু আমাদের ইদরার দেখা উচিত। এটা কিন্তু সিরিয়াসলি দেখা উচিত, কারণ আমি কিন্তু খুবই হতাশ ইন্স্যুরেন্স কোম্পানিগুলো যেভাবে আমাদের বাংলাদেশে চলছে। ইভেন ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর সক্ষমতা আছে কিনা, তাদের লিকুইডিটি তাদের আছে কিনা, যে একটা কোনো দুর্ঘটনা ঘটলে তারা যে একটা ইন্স্যুরেন্স প্রিমিয়াম যে তারা মিট করবে, সেটার জন্য তাদের সক্ষমতা আছে কিনা, এটা নিয়েও সন্দেহ আছে। সে কারণে আমি বলছি যে ইদরা কিন্তু আরো স্ট্রং হতে হবে এবং তারা কিন্তু তাদের ইন্স্যুরেন্স কোম্পানিগুলো, তাদের যে মেম্বার আছে তাদের উপরে তাদের একটা কর্তৃত্ব দেখাতে হবে, এবং সো দ্যাট প্রিমিয়াম গুলো তারা টাইম মতো দিয়ে দেয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ইম্পর্টেন্ট, কারণ এই মুহূর্তে আমরা যদি ইন্স্যুরেন্সের উপরে যদি আস্থা হারিয়ে ফেলি, তাহলে কিন্তু পুরো জিনিসটাই এটা শুধু হলো না, এটা কোনো যে আমি একটু ডক্টর জাহিদ আপনার কাছে একই বিষয়টি নিয়ে একটু জানতে চাবো যে এখানে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর উপর আস্থা এবং তাদের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন জনাব বাবলু, আপনিও কি তার সাথে একমত কিনা? আমি আমি একমত। কারণটা হচ্ছে যে নিকট অতীতে বেশ কিছু পরিসংখ্যানে দেখা গেছে যে অনেক কোম্পানি, আমি যদি পরিসংখ্যানটি এখানে আপনার মাধ্যমে উপস্থাপন করি, প্রায় 46টি কোম্পানি তারা শুধুমাত্র 8 ভাগ ক্লেম সেটেল করেছে, বাকি 92 ভাগ ক্লেমই কিন্তু তারা আনসেটেলড রেখেছে। তো সুতরাং এটা নিকট অতীতের একদম সর্বশেষ পরিসংখ্যান, এবং এটা নিয়ে প্রায় পত্রপত্রিকায় লেখালেখি হচ্ছে যে বাংলাদেশের জনগণ, ব্যবসায়ী মহল কেউই আসলে কিন্তু হ্যাপি না। সুতরাং সংস্কার, বিশেষ করে এই মুহূর্তে ইন্টারিম গভর্নমেন্ট, তারা যেহেতু বিভিন্ন খাতে সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন, আমার কাছে মনে হয়
যে ইন্স্যুরেন্স কোম্পানি যে এখানে শিল্প মালিকদের পক্ষ থেকে করা যেতে পারে। শিল্প মালিকদের পক্ষ থেকে কিভাবে এই বীমা শর্ত বা সেফটি স্ট্যান্ডার্ড যেটি মেনটেন করার কথা বলছেন, আপনি বলছেন যে সংস্কার করার প্রয়োজন রয়েছে, আপনি কি একটু বলবেন যে এখানে সবচেয়ে বড় দুর্বলতা আসলে কোন জায়গাটায়, এখানে কোন খাতে বা কোন জায়গাটায় সংস্কার এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি? সংস্কারের দিক থেকে যদি বলি যে রেগুলেটরি অথরিটি হিসেবে দেখুন, বাংলাদেশের অর্থনীতি বা যে কোনো দেশের অর্থনীতি ৩টি ভিত্তির উপরে টিকে থাকে। একটি হচ্ছে যে ব্যাংকিং খাত, আরেকটা হচ্ছে পুঁজি বাজার এবং আরেকটা হচ্ছে বীমা খাত। বাংলাদেশে ব্যাংকিং খাত দেখভালের জন্য বাংলাদেশ ব্যাংক আছে বলে তাদের একটা ভাইব্র্যান্ট একটা প্রতিষ্ঠান, এবং তারা কিন্তু যাই বলি না কেন তাদের যে সক্ষমতা সে তুলনায় কিন্তু, অথবা পুঁজিবাজার দেখভালকারী অথরিটি তথা বিসেক, এই দুটি প্রতিষ্ঠানের তুলনায় আমাদের ইন্স্যুরেন্স সেক্টরকে দেখভালের জন্য রেগুলেটর হিসেবে ইদ্রার যে ভূমিকা, তাদের যে নিজস্ব সক্ষমতা, তাদের যে আইন কানুন প্রণয়নের যে সক্ষমতা, জনবলের যে ঘাটতি আছে, এ সমস্ত কিছু কিন্তু আসলে অস্বীকার করার উপায় নেই। এবং ইদ্রা নিজেরই যেহেতু এই ধরনের বেশ কিছু দুর্বল দিক আছে, তাদের নিজস্ব জনবল নেই, তাদের হচ্ছে যে আইন মানে প্রণয়নের জন্য এবং সেগুলো বাস্তবায়নের জন্য যে ধরনের আইনি পরিকাঠামো দরকার সেটা যেহেতু নেই, সুতরাং তারা কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর উপরে সেই অর্থে খুব অর্থাৎ ভালোভাবে আপনি এখানে জনবল সংকটের পাশাপাশি আইন কানুন যেটা রয়েছে সেটার প্রয়োগের কথাও বলছেন। জনাব বাবলু, আপনার কাছে একটু সে সময় আমি একটু যাব। আন্তর্জাতিক অভিজ্ঞতা দেখা যায় বড় কোনো দুর্ঘটনা যদি ঘটে সেক্ষেত্রে বিমা খরচ হঠাৎ করেই বেড়ে যায়। তো বাংলাদেশের প্রেক্ষাপটে কি আপনি এটি এরকম কোনো শঙ্কা দেখতে পাচ্ছেন কিনা, বা বাংলাদেশ কি সেই পথে হাঁটছে কিনা? আহ, যেভাবে আগুন লাগছে তাতে আহ, যে ক্লেম গুলো আসবে, আমাদের ইন্স্যুরেন্স ক্লেম, তো এই ক্লেম গুলো যদি এইভাবে আসে এবং সেটা যদি আমরা না পাই, ক্লেম যদি না পাই, তাহলে অটোমেটিক্যালি আমাদের যেমন একটা হতাশা, ঠিক তেমনি ভাবে ক্লেম যদি তারা মিট করে তাহলে তাদের খরচ বাড়বে। ইন দ্যাট কেস তারা অটোমেটিক্যালি, এটা বীমার যে নিয়ম বা ব্যবস্থা, সেটা হচ্ছে অটোমেটিক্যালি প্রিমিয়াম বৃদ্ধি পাবে। আমাদের যারা যারা যে কোম্পানিগুলো আমরা আমরা আমাদের, যেমন আমার নিজেরও অনেকগুলো কনসাইনমেন্ট ছিল, সেটা আমরা পুড়ে গেছে আগুনে। তো এই যে লস আমি যদি পাই, যদি আমি সত্যিই ক্লেমটা পাই, তাহলে ইন দ্যাট কেস আমার আমার যে বীমা কোম্পানি, সে তো তার আমার উপরে তার নেক্সট যে ইন্স্যুরেন্সটা হবে সেখানে তার ইন্স্যুরেন্স প্রিমিয়াম বাড়িয়ে দেবে। এটা খুব স্বাভাবিক, এটাই নিয়ম, আমরা মোটামুটি এটাই জানি। তো এখন এই পুরো ব্যাপারটাকে আমরা যেভাবে দেখছি, তাতে আমার মনে হয় যে গভর্নমেন্ট যদি সিরিয়াসলি এতে ইনভলভ হয়, তাহলে আমার মনে হয়, গভর্নমেন্ট যদি ইনভলভ হয়, তাহলে আমার মনে হয় আমরা একটা ভালো একটা রেজাল্ট পেতে পারি। এবং আমরাও প্রত্যাশা করছি যে ভবিষ্যতে বিমা খরচ না বাড়িয়ে সরকার এবং বিমা খাত যদি একসাথে কাজ করতে পারে সেক্ষেত্রে হয়তো কিছুটা লাভবান হতে পারবে সবাই। আমি জনাব এনামুল হক খান বাবলু এবং ডক্টর শহীদুল জাহিদ, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আশা করছি ভবিষ্যতে হয়তো আপনাদের সাথে আমাদের আবারও কথা হবে। ধন্যবাদ আপনাদের দুজনকে। ধন্যবাদ বিবিসি। দর্শক, শেষ করছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক চালিখাতা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।